জানে আপনি একটু বসেন না, পিছনে ছবি নিতে পারবো। তারা ছবি যা পারেন আপনারা একটু সামনে আমরা কি শুরু করতে পারি? সোহেল ভাই আমাদের 2-3 মিনিট সময় রয়েছে। এই সম্পদ সবাই বাইরে হইলে তারপরে ছবি নিতে হবে তো, 3 জন ছবি নিতে। এই নিয়ে পুলিশের সব ক্যামেরাম্যান দাঁড়া আছে। আপনারা ডাউন করেন, ডাউন করেন, পিছনে ক্যামেরা আছে, ডাউন করেন। আমরা শুরু করছি, আমরা এখন শুরু করতে পারি। সাংবাদিক ভাই এবং বোনেরা, আপনারা একটু আমরা শুরু করতে পারি। আমরা কি শুরু করতে পারি? আপনারা জানেন গতকাল আমরা এখানে একটি প্রেস মিটিং করেছিলাম। প্লিজ, আমরা গতকালের মিটিং এ বিএনপির দুটো কর্মসূচির কথা বলেছিলাম। 14ই সেপ্টেম্বর এবং 15ই সেপ্টেম্বর দুটো কর্মসূচির কথা বলেছিলাম। আমি সে বিষয়ের পুনরাবৃত্তি ঘটাতে চাচ্ছি না। এই সমাবেশ দুটোকে সফল করবার জন্য আমরা আজকে একটি সভা করেছিলাম। এই সভায় সভাপতিত্ব করেছেন 15 তারিখ সমাবেশ সফল করবার জন্য দল যাকে দায়িত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডক্টর জেড.এফ. জাহিদ হোসেন। উনি আজ এই সভার সভাপতিত্ব করেছেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী আহমেদ সহ বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ, বিএনপির যুগ্ম মহাসচিব বৃন্দ, বিএনপির সম্পাদক বৃন্দ, সহ সম্পাদক বৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সময়ের সংক্ষিপ্ততার কারণে সবার নাম আমি বলতে পারলাম না। এখন আমরা আমাদের প্রেস ব্রিফিং এর কাজ শুরু করছি এবং আমাদের প্রেস ব্রিফিং এ আমাদের আলোচ্য বিষয় সম্বন্ধে আমাদের বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে প্রথমে স্বাগত জানাচ্ছি ফ্যাসিবাদ হাসিনা মুক্ত বাংলাদেশে। আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ দীর্ঘকাল থেকে প্রকৃতপক্ষে ব্রিটিশ শাসন এখানে আসার পর থেকেই এই অঞ্চলের মানুষ তারা অধিকারের জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে বিভিন্ন ভাবে, বিভিন্ন আঙ্গিকে। 1947 সালে দেশ বিভক্ত হয়েছে। এটারও প্রধানত ছিল তখন গণতান্ত্রিক ভাবেই এই আন্দোলন হয়েছে এবং সেটার পরিণতি হয়েছে দেশ বিভক্তির কারণে দুটি স্বাধীন দেশ তৈরি হয়েছে। আবার সেই গণতন্ত্রের সংগ্রামের জন্য দীর্ঘকাল সংগ্রাম করার পরে 1971 সালে একটা যুদ্ধের মধ্য দিয়ে গণতন্ত্রের মূল চেতনাকে সামনে রেখে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। আমাদের মূল লক্ষ্যই ছিল একটা স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশ
আমরা দেখতে চাই, গণতান্ত্রিক সমাজ দেখতে চাই। গণতন্ত্র শুধু একটা কথার কথা নয়, গণতন্ত্র একটা কোড অফ লাইফ, একটা সম্পূর্ণ জীবনের একটা আপনার অংশ, এবং মনে করি এটা আমাদের সংস্কৃতি। সে 1971 সালের যুদ্ধের মধ্যে দিয়ে অগণিত প্রাণ বিসর্জনের মধ্যে দিয়ে যখন সেই আওয়ামী লীগ যখন সরকারে এসেছে, আসার পরে তাদের সেই গণতন্ত্রকে হত্যা করে, এবং সেই গণতন্ত্রকে হত্যা করার পরে তারা একদলীয় শাসনের বাকশাল প্রতিষ্ঠান করে। ইতিহাসে আমি যেতে চাই না। তারপরে 1975 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যিনি তখন একজন সেনাবাহিনীর অধিনায়ক ছিলেন, যার ঘোষণার মধ্য দিয়ে 1971 সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পরে তিনি সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ শুরু করেন। একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় গণতন্ত্রে আসেন এবং গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করেন। তিনি সংবাদ মাধ্যমকে মুক্ত করে দেন, মানুষের যে গণতন্ত্রের অধিকার, মৌলিক অধিকারগুলোকে সেগুলোকে প্রতিষ্ঠা করার কাজ শুরু করেন। তারপরে ধারাবাহিকতা আপনারা জানেন, 1981 সালে গণতন্ত্রের শত্রুরা, দেশের শত্রুরা তাকে নির্মমভাবে হত্যা করার পরে গণতন্ত্র ব্যাহত হয়েছে, এবং সেই দীর্ঘ 9 বছর আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির নেতা, তিনি এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ 9 বছর আমাদের ছাত্র নেতা জনতাকে সঙ্গে নিয়ে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। তখনও অসংখ্য প্রাণ গেছে, ত্যাগ স্বীকার করতে হয়েছে। যে 1990 সালে আবার একটি ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আমি কথাগুলো বলছি যে আমাদের আজকের যে প্রেক্ষাপট, এই আলোচনা সভার বা প্রস্তুতি সভার যে প্রেক্ষাপট, এটা কিন্তু সেই গণতন্ত্রকে কেন্দ্র করে। এরপরে আপনারা জানেন যে 2008 সালে 7 সালে না 111 অর্থাৎ আরেকটি চক্রান্তের মধ্য দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে, এবং সেখানে আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়েছিল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে গ্রেফতার করা। এরপরেও আপনার একটা সংগ্রামের মধ্যে দিয়ে আমরা গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করেছি। 2007 সালে যে 8 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে একটা কারচুপির মধ্য দিয়ে জনগণের অধিকারগুলোকে কেড়ে নিয়ে যে শাসন আওয়ামী লীগ চালিয়েছে, সেই শাসনে বাংলাদেশের গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। আপনারা জানেন 2012 সালে যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, এই দেশের জনগণের রাজনৈতিক সংস্কৃতির একটা প্রতিফলন। নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার থাকবে, সেটাকেও তারা বাতিল করে দিয়েছে একদম। এইভাবেই গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিয়ে মূলত একটা একদলীয় শাসন ব্যবস্থা, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে। এর বিরুদ্ধে আমরা দীর্ঘ লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমাদের প্রায় 800 মতো নেতাকর্মী তারা গুম হয়ে গিয়েছে, কয়েক হাজার নেতাকর্মী তারা খুন হয়েছে, নিহত হয়েছে। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় 60 লক্ষ মানুষকে আসামি করে 1.5 লক্ষ মামলা করা হয়েছে। এই দীর্ঘকালীন সময়ে মামলা, আপনার এরপরে নির্যাতন, নিপীড়ন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে মিথ্যা মামলার সাজা দিয়ে প্রায় 6 বছর কারাগারে আটক করে রাখা হয়েছিল। জনগণের আন্দোলনের মধ্য দিয়ে তিনি মুক্ত হয়েছেন। এই অবস্থার প্রেক্ষিতে এখন একটা নতুন জনগণের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে, এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক করতে পারে, গণতান্ত্রিক ব্যবস্থাকে চালু করা। এর প্রেক্ষিতে আজকে যে দিনটি আমাদের সামনে এসেছে, এই দিনটি হচ্ছে আপনার 15 সেপ্টেম্বর, যেটা আন্তর্জাতিক গণতন্ত্র দিবস।
এই আনন্দতান্ত্রবাদী গণতন্ত্র দিবসকে এই জন্যই আমার জাতীয়তাবাদী দল স্টাডি করে সিদ্ধান্ত হয়েছে যে আমরা এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা এটাকে গুরুত্ব সহকারে পালন করতে চাই। সেই কারণে আমরা দুদিনের কর্মসূচি নিয়েছি। 14 তারিখে আমাদের 3:30টায় বিকাল 3:30টায় শহীদ মিনারে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশটি হবে এই 14-15 বছরে যারা গণতন্ত্রের আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন অথবা পঙ্গু হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদের আত্মীয় স্বজন বা তাদেরকে নিয়ে এসে আপনার একটা সমাবেশ করা হবে। এবং সেই সমাবেশে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড থাকবে, আপনার সঙ্গীত থাকবে, এখানে নাটক থাকবে, এখানে বিভিন্ন রকমের যে আবৃত্তি বা কবিতা পাঠ করা হবে। এটা 14 তারিখে। 15 তারিখে আমরা আমাদের কেন্দ্রীয় অফিসের সামনে অর্থাৎ নয়াপল্টনের এখানে আমরা একটা সমাবেশ করবো। সমাবেশটা হচ্ছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার। অর্থাৎ এখন আমরা যে একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে আছি, এই ট্রানজিশনাল পিরিয়ডে গণতন্ত্রকে আরো প্রতিষ্ঠিত করবার জন্য, গণতান্ত্রিক শক্তিগুলোকে আরো ঐক্যবদ্ধ করার জন্য আমরা এই সমাবেশকে আরো বেশি করে আপনার এটাকে সর্ব করতে চাই। এই কারণে আমাদের আজকে এখানে এর প্রস্তুতিমূলক সভা হয়েছে। ঢাকা বিভাগের বিভিন্ন জেলাগুলো, সংগঠনগুলো, ঢাকা মহানগর এই নেতৃত্ববৃন্দ তারা এখানে মধ্য দিয়ে তার সাথে আলোচনা করে আমরা এটাকে শক্ত করার জন্য সিদ্ধান্ত নিই। সাংবাদিক বন্ধুগণ, এই সময়টা অত্যন্ত একটা আমি বলবো গুরুত্বপূর্ণ। এই সময়ে আপনারা দেখেছেন যে গতকাল প্রধান উপদেষ্টা তিনি একটি বক্তৃতা দিয়েছেন, বক্তব্য করেছেন জাতির উদ্দেশ্যে, এবং সেই বক্তব্যে তিনি কিছু সংস্কারের কথা বলেছেন, কতগুলো বিষয়, এবং সেখানে সংস্কারের জন্য যারা দায়িত্বে যাদেরকে দিয়েছেন তাদের নাম তিনি উল্লেখ করেছেন। এবং তিনি মোটামুটি ভাবে তার যে একটা ভিশন এই সরকারের, সেই ভিশনের কথা মোটামুটি মোটা দাগে তিনি তুলে ধরেছেন। এখানে আমি মনে করি যে আমরা সংস্কারের কথা সবাই বলেছি, সংস্কার প্রয়োজন, সেটা আমরা বলছিলাম গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে ফেলেছিলাম। এবং সেই ক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয়। মূল যে বিষয়টা রয়েছে গণতন্ত্রের জন্য জনগণের প্রতিনিধিদের শাসন, তাদের পরিচালনা, তাদের শাসন, জনগণের নির্বাচিত পার্লামেন্ট এই দেশ চলবে, সেই বিষয়টা যেন আপনার অবশ্যই দ্রুততার সঙ্গে আপনার সমাপ্ত হয়, সেটি আমাদের প্রত্যাশা থাকে। আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের সাফল্য কামনা করি, কারণ এই ইন্টারিম গভর্নমেন্ট আন্দোলনের মধ্যে দিয়ে এসছে। আমরা আশা করব যে তারা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাবে। একটি কথা আমাদের খুব স্পষ্টভাবে বলা প্রয়োজন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। গণতন্ত্রই হচ্ছে একমাত্র সিস্টেম, ব্যবস্থা যা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করতে পারে। সেই জন্যই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণের সহজ ব্যবস্থা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা হচ্ছে। জনগণ কিভাবে জিনিসটা দেখতে চায় সেই বিষয়টা থাকতে হবে। আমরা আশা করব যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা সেটা উপলব্ধি করবেন, তাদেরকে যাদেরকে দায়িত্ব দেওয়া আছে তারা তাদের দায়িত্ব অত্যন্ত সুচারুভাবে পালন করবার চেষ্টা করবেন এবং জনগণ যেন উপকৃত হয় সেই প্রত্যাশাই আমাদের থাকবে। আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না। আরেকটি বিষয় আমার বাদ করে গেছে বলি, আমরা 15 তারিখে বিভাগীয় শহরগুলোতে অর্থাৎ মহানগরগুলোতে সেখানে ওই গণতন্ত্রের সমাবেশ অনুষ্ঠিত হবে, র্যালি হবে। এটা আপনারা মনে করুন, এটা আপনারা জানাবেন। প্রত্যেকটি বিভাগীয় শহরে, মহানগরে গণতন্ত্রের র্যালি, আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে র্যালি অনুষ্ঠিত হবে। এটা বিএনপির উদ্যোগে হবে, বিএনপি করবে। আমরা আশা করবো যে সমস্ত গণতান্ত্রিক মানুষ, সমস্ত গণতন্ত্রের দলগুলো এখানে সংযুক্ত হবে।
ধন্যবাদ। মানে মহাসচিব, অন্তর্বর্তী সরকার 1 মাস পার করেছে, এই 1 মাসে তাদের যে কাজের গতি সেটি আসলে আপনার মূল্যায়ন জানতে চাচ্ছি। আমি তো বলেছি এই কথাটা ভাই, আমি তো বললাম যে এটা আপনার আমরা মনে করি যে তারা কাজ করছেন, এই কাজ করার সময় সুযোগ সবই তাদেরকে দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা আশা করি যে তারা যথাশীঘ্র সম্ভব স্বল্প সময়ের মধ্যে আপনার তাদের এই কাজগুলো শেষ করে তারা নির্বাচনের দিকে যাবে। মাননীয় মহাসচিব, প্রশ্ন হচ্ছে গতকালকে প্রধান উপদেষ্টার যে বক্তব্য আপনি বলেছেন কিছুটা, সেখানে বলেছেন যে জনপ্রশাসনকে বিশৃঙ্খলা মুক্ত করাই বড় চ্যালেঞ্জ। জনপ্রশাসনের অনেকে ফিরেছে, আবার অনেকে ফেরেননি। যারা ফিরেছেন তারা কাজ করছেন না, ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছেন। এর সাথে আপনি দেখেছেন যে ডিসি নিয়োগ নিয়ে মন্ত্রণালয় কি হচ্ছে, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন একটু যদি বলেন। প্রাথমিক পর্যায়ে এই ধরনের কিছু সমস্যা থাকতেই পারে, কারণ এই গভর্নমেন্ট তো আপনার সম্পূর্ণ একটা নতুন গভর্নমেন্ট। 2 নম্বর হচ্ছে প্রশাসনে এতদিন ধরে আওয়ামী লীগ যেটা করেছে, সম্পূর্ণ আপনার রাজনীতিকরণ করতে গিয়ে সমস্ত বেশিরভাগ লোকই তাদের মতাবলম্বী লোককে তারা সেখানে প্রশাসনে প্রমোশন দিয়েছে, পদায়ন করেছে, তাদেরকে এই কাজ করিয়েছে। ফলে এটা একটু সময় লাগবেই। আপনার পুরোপুরি ভাবে আপনার নতুন করে তো এখন এই মুহূর্তে রিক্রুট করে অফিসার নিয়োগ করা সম্ভব না, বাট যা আছে তাদেরকে দিয়ে কাজ করতে হবে, সেটা ধৈর্য আমাদের ধরতে হবে। আমরা বিশ্বাস করি যে আপনার অতি অল্প সময়ের মধ্যে সবকিছু সুষ্ঠুভাবে হবে। মাননীয় মহাসচিব, চেয়ারপারসন গতকালকে হাসপাতালে গিয়েছেন, জাহিদ ভাই যদি একটু বলতেন ওনার শারীরিক অবস্থা। আচ্ছা, সেটা উনি বলছেন। আমি আরেকটি কথা বলে শেষ করি। আপনার হচ্ছে যে অত্যন্ত পরিকল্পিত ভাবে ছাত্র জনতার যে অভ্যুত্থান সেটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য আপনার একটা চক্র কাজ করছে, এবং কারা কাজ করছে সেটা আপনারা জানেন। পতিত ফ্যাসিবাদ হাসিনা, এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে, মানুষের সম্পর্কে, এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশের মানুষ এটাকে অবশ্যই তারা প্রতিবাদ করছে, এবং এই ধরনের কোনো অপপ্রচারে তারা কান দেবে না, এটা আমরা বিশ্বাস করি। একই সঙ্গে শিল্পক্ষেত্রে আপনার একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। আপনাদের মাধ্যমে আমি অনুরোধ জানাবো যে সমগ্র বাংলাদেশের যারা দেশপ্রেমিক মানুষ আছেন তারা সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের প্রবণতাকে তারা নস্যাৎ করে দেবেন, তার প্রতিরোধ করে তুলবেন, এবং কোনো ব্যক্তি কোনোভাবেই বাংলাদেশের অর্জিত যে আপনার সাফল্য সেটাকে বিনষ্ট করতে না পারে। এই কথাগুলোকে খুব গুরুত্ব সহকারে আমাদেরকে নিতে হবে। এবং একই সঙ্গে আমরা সবাইকে অনুরোধ করব যে এই শিল্প কলকারখানাগুলোকে চালু রাখার ক্ষেত্রে আমরা বিশেষ করে বিএনপি নেতা কর্মীরা যে যেখানে আছি আমরা যেন সর্বাত্মক সহযোগিতা করতে পারি। মাননীয় মহাসচিব, আরেকটা প্রশ্ন, গতকালকে গোপালপুরে জনাব তারেক রহমান বক্তব্য আমি কোট করছি, উনি বলেছেন যে প্রেতাত্মারা এখনো এই বিজয়কে নস্যাৎ করতে চাচ্ছে, অনেকে অনৈতিক কাজ করে সেটি বিএনপির ঘাড়ে দিচ্ছে। এই বিষয়ে আপনি কথা বলছেন, অনেক ব্যবস্থাও নিয়েছেন, তারপরও এই যে অনৈতিক কাজ করে বিএনপির ঘাড়ে দেওয়ার এই সুযোগটা পাচ্ছে কেন? এটা আপনার খুব স্বাভাবিক ভাবে হতে পারে। আপনাকে আমরা প্রথমে বলছি, আপনার একটা অভ্যুত্থান যখন হয়, একটা বিপ্লব যখন হয়, তখন সমাজতীর্ণ নয়। এই অর্ডগুলো, সমস্যাগুলো যেগুলো আছে সেগুলোকে পেরিয়ে কাজ করতে হয়। ওইটুকু ধৈর্য তো আমাদেরকে ধরতেই হবে, এবং মানুষকে সে কোঅপারেট করতে হবে, সহযোগিতা করতে হবে। আমি মনে করি এখন আমাদের একমাত্র কাজ হচ্ছে ঐক্যকে অটুট রাখা, এবং নিজেদেরকে ধৈর্যশীল হওয়া, এবং একেবারেই এই ধরনের কর্মকাণ্ড যেন কেউ করতে না পারে তার জন্য প্রতিরোধ সৃষ্টি করা। ধন্যবাদ। তো জাহিদ ভাই যদি একটু বলতেন ম্যাডামের। ধন্যবাদ। আপনারা তখন মাননীয় মহাসচিবের প্রেস ব্রিফিং শুনেছেন। এখানে নতুন করে ম্যাডামের স্বাস্থ্য নিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ নিয়ে আপনারা জানেন, ম্যাডাম গত 4.5 বছর যাবৎ বিভিন্ন সময়ে, আজকে 479তম দিন উনি এবার কেয়ার হসপিটালে ভর্তি। কাজেই আপনাদেরকে বুঝতে হবে, এই সরকার ওনাকে অন্তরীণ জেলখানায় নেওয়ার পর একাকিত্ব, ওনার চিকিৎসা না করানো এবং ওনাকে আস্তে আস্তে একদম সংকটপূর্ণ একটা অবস্থায় ঠেলে দেওয়া বিগত সরকারের একটা সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ। হাসপাতালে ভর্তি করিয়েছিল, পিজি হসপিটালে বা বিএসএমইউতে, বাট সেখানে কোনো ধরনের চিকিৎসা যা হওয়া উচিত ছিল
সেগুলো কোনো কিছুই সঠিকভাবে হয় নাই, যার জন্যই আজকে ওনার শারীরিক অবস্থা এই পর্যায়ে পৌঁছেছে। কয়েকদিন পর পরই ওনাকে দেখা যাচ্ছে এখন হসপিটালে। আমরা 21শে আগস্ট রিলিজ হয়েছি, গতকালকে 12ই সেপ্টেম্বর আমরা ওনাকে ভর্তি করতে হয়েছে। কথা আসবে, আপনারা বাইরে নিচ্ছেন না কেন? স্পষ্ট, একজনকে বাইরে নিতে হলে শারীরিক সুস্থতা প্রয়োজন। প্লেনে উঠতে হলে নেগেটিভ প্রেসার সহ্য করার মতো সুস্থতা থাকতে হয়। ফ্লাই করার জন্য নেগেটিভ প্রেসার আছে, সেটা কতটুকু, ল্যান্ড করার সময় কতটুকু সহ্য করতে পারবে, সেটি কিন্তু একটা গল্পের বিষয় না, সেটি হচ্ছে একটা একাডেমিক বিষয়, সায়েন্টিফিক বিষয়, প্রফেশনাল বিষয়। মেডিকেল বোর্ড সে বিষয়গুলো বিবেচনায় নিয়ে দেশি বিদেশি সদস্যরা আলোচনা করছেন এবং দ্রুততম সময়ের মধ্যে শারীরিকভাবে একটু সুস্থ হলেই ওনাকে যত দ্রুত বাইরে নেওয়ার যে চেষ্টা, একটা উন্নত সেন্টারে ফলো আপের জন্য। কারণ ওনার এমন কিছু রোগের সৃষ্টি হয়েছে যেগুলি সত্যিকার অর্থে বাইরের আধুনিক সেন্টারে নিয়ে দেখানো ছাড়া এবং তাদের ওপিনিয়ন নেওয়া ছাড়া আর কোনো জ্ঞাতন্তর নাই। ওনার জন্য আপনারা সবাই দোয়া করেন এবং দোয়া করবেন, এবং উনি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য ওনার পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে ছবি লাগবে, ছবি